আমার 5,70,000 টাকা পড়ছে। এত কষ্ট করে মা বাবা পাঠাইছে, এখন যদি আমি চইলা যাই ওনাদের মনে একটা কষ্ট থাকবে। স্যালারি বাদে আউট কোনো ইনকাম আছে কিনা? 3 বছরে 100 রিয়াল বাড়ছে, মানে এখন 65 টাকা আমার স্যালারি আছে। বেসিক হোটেলে হাউসকিপিং এ জব করি। মানে একজনই যদি আপনার একটা কাজ 3 বার ভুল করে তখন আমাদের 50 রিয়াল, মানে 50 রিয়াল করে কাটা হয়। ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে কিংবা ওভারটাইম কিংবা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিম অফিশিয়াল 7। আপনাদের সকলের প্রিয় এপিসোড প্রবাস থেকে বলছি। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ভাই সৌদি আরবে কিভাবে আসলে ভালো হবে, অথবা সৌদি আরবে আবাসিক হোটেলে কিভাবে আসলে ভালো হবে, আবাসিক হোটেলের ভিসা কত টাকা নিয়ে থাকে, দালালের মাধ্যমে আসলে ভালো হবে অথবা এজেন্সির মাধ্যমে আসলে ভালো হবে, আবাসিক হোটেলের স্যালারি কত হয়ে থাকে, এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো আমার সাথে আজকে যে গেস্ট আছে উনি আবাসিক হোটেলে জব করে এবং সৌদি আরবে জব করে, তার অনেক দিনের অভিজ্ঞতা আজকে এই ভিডিওতে শেয়ার করবে। তো আমরা সরাসরি পয়েন্টে চলে যাই, বেশি কথা না বলে। তো আমরা এখন চলে যাব সরাসরি ইয়াসিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ কি অবস্থা, আপনি কেমন এই তো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমার আমিও নাম ভালো। হচ্ছে ইয়াসিন। আমি বাংলাদেশ ডেমরা কোনাবাদ থেকে আসছি, মানে সৌদি দাম্মাম। আবাসিক হোটেলে জব করি। ইয়াসিন ভাই, যাক আলহামদুলিল্লাহ, এখন তো আপনি সৌদি আরব আছেন। তো আমার অডিয়েন্সরা জানতে চায় যে ভাই সৌদি আরবে আবাসিক হোটেলে আসলে কিভাবে আসতে হয়, অথবা আবাসিক হোটেলের ভিসা কত টাকা হয়ে থাকে, অথবা স্যালারি কত টাকা হয়ে থাকে। আমরা আস্তে আস্তে এইসব সবকিছু হ্যাঁ, ডিসকাস করব। ইনশাআল্লাহ। তবে প্রথমে বলে নেই যে আবাসিক হোটেলটা আমাদের জন্য যারা নতুন আসতেছে তাদের জন্য কি ভালো হবে না খারাপ হবে? যারা নতুন আসবে আবাসিক হোটেলে, মানে নতুন বিষয় আসবে, আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি, এটা আপনার দালাল বাদে আসা বেটার। আপনি এজেন্সি বলেন অথবা আপনি আত্মীয়-স্বজন বলেন, ওদের থেকে আসা আপনার বেটার মনে হবে। কারণ দালালের মাধ্যমে আসলে আপনাদের বলবে এক কাজ আর আপনাদের দিবে আরেক কাজ। এজন্য না আসি ভালো। মানে আমি আসছি, আমি একটা চীনা পরিচয়, মানে আঙ্কেলের মাধ্যমে। মানে আমাদের আবাসিক হোটেল বলছে, আমি আবাসিক হোটেলের মাধ্যমে আসছি। অডিয়েন্স জানতে চায় যে মানুষ কি কেন সৌদি আরব অথবা বিদেশ আসে। আমাদের এই ইয়াং জেনারেশন, মানে আমাদের যে বয়স হুম। 25, 26, 30 এর মধ্যে, তাদের জন্য প্রবাস জীবনটা কি ভালো নাকি খারাপ? মানে আমরা এই ইয়ং জেনারেশনটা আমরা মনে করি প্রবাস জীবন অনেক সুখের, অনেক আনন্দের। তাই আমরা জিনিসটা বাংলা থেকে ফিল করতে পারি না কখনো আমরা প্রবাস জিনিসটা কি আর কিরকম। কারণ আপনাদের প্রত্যেকটা ছেলের একটা ইমোশন, সবাই প্রবাস আসবে, প্রবাস জিনিসটা দেখবে। কিন্তু আসার পরে বোঝা যায় প্রবাস জিনিসটা কিরকম, মানে আনন্দ, অনেক সুখের না কষ্টের। একমাত্র যে আসছে উনি মানে বলতে পারবে প্রবাস জীবনটা কিরকম, এছাড়া কেউ বলতে পারবে না। ইয়াসিন ভাই, আপনি কেন এই প্রবাস জীবনটা চুজ করলেন? এটা আমার অনেক ইচ্ছা ছিল, মানে স্বপ্ন ছিল আমি সৌদিতে আসবো, উমরা করব। আর এই উমরা বিষয়টা যেহেতু বলেই ফেলছেন, এখন আপনি কি উমরা করছেন কি করেন নাই? না, ইনশাআল্লাহ এখনো করি নাই, ইচ্ছা আছে ৬ তারিখে যাওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ পাক যাতে আমাদের সকল মুসলমানদেরকে এই তৌফিক দান করে। আপনি তো এখন আবাসিক হোটেলে জি। জব করেন। কত বছর যাবত এখানে আপনি জব করতেছেন? এখানে আমি ৩ বছর ধরে আছি আবাসিক হোটেলে। ৩ বছর জি। যাবত। সৌদি আরব আসছেন কার মাধ্যমে আসছেন? দালালের মাধ্যমে নাকি এজেন্সির মাধ্যমে? না, আমি দালাল এজেন্সি কোনো মাধ্যমে আসি নাই। আমার এক পরিচিত আঙ্কেলের মাধ্যমে আমার আসছে। আপনার ওই পরিচিত আঙ্কেল আপনার কাছে কত টাকা চার্জ করছে এই আনার জন্য? আমি লকডাউনের সময় আসছি, আমার ৫,৭০,০০০ টাকা পড়ছে। ৫,৭০,০০০, বিগ অ্যামাউন্ট ভাই। ৭০,০০০ টাকা হোম কোয়ারেন্টাইন তে নিচ্ছে আর ৫,০০,০০০ টাকা মানে উনার মাধ্যমে। মানে এই টাকাটা কিভাবে এরেঞ্জ করলেন? আপনি নিজের ছিল না মা-বাবার ছিল, নাকি ঋণ করে, নাকি? না, সব টাকা তো আর নিজের ছিল না, ৫,০০,০০০ টাকা, ৫,৭০,০০০ টাকা। আপনার ফ্যামিলি থেকে মনে হয় ২ থেকে ৩ লাখ টাকা দিচ্ছে আর বাকি টাকা আত্মীয়-স্বজন এরকমই ম্যানেজ এরকমই করছে। ভাই, মানে প্রবাসে যদি আপনি আসেন, সবাই হ্যান্ড ক্যাশ নিয়ে আসে না। তবে কারো কাছ থেকে হাওলাত বলেন, আত্মীয়স্বজন বলেন, সবার কাছ থেকে টুকটাক নিয়ে আসতে হয় কিংবা এটা ঋণ করতে হয়। তো আপনার কাছে আমরা জানতে চাই যে নতুন অবস্থায় আসলে আবাসিক হোটেলে, মানে এজেন্সিতে অথবা দালালের মাধ্যমে কেউ যদি বলে যে আমি আবাসিক হোটেলে কাজ করতে চাই অথবা আবাসিক হোটেলে ভিসা চাই, তাহলে কি সে পেতে পারে বাংলাদেশ হিসেবে? এটা সিউর বলতে পারি না, কিন্তু আমার গত আমি অভিজ্ঞতা বলতেছি। কারণ কিছুদিন আগে আমার আবাসিক হোটেলে একজন লোক আসছে, মানে কাজ খোঁজার জন্য। বাট উনারে জিজ্ঞেস করছি, "ভাই আপনি কি বিষয়ে আসছেন?" বলছে, "আমার দালাল বলছে কি আবাসিক হোটেলে ভিসা দিবে আমি সৌদিতে আসলে।" কিন্তু উনি সাপ্লাই ভিসা পইড়া গেছে, মানে দালালে আবাসিক হোটেলে ভিসা দেয় নাই। মানে লোকের থেকে যা শুনতে পারলাম। তো মানে আমার মতে মানে বেটার মনে হয় আপনি আত্মীয়স্বজন অথবা কোন একটা চীনা পরিচয়ের মাধ্যমে আসা বেটার। কারণ আবাসিক হোটেলের কাজ সবাই দিতে পারে না। আর সবাই আসতে চায় এই বিষয়টায়। কিন্তু কেউ পায় না। ইয়াসিন ভাই, আপনি যখন আবাসিক হোটেলে জব করার জন্য আসছেন এখানে, আপনার ১ম অবস্থায় সেলারি কত ধরছে? ভালো একটা কোয়েশ্চেন করছেন।
যখন আমি নতুন আসছি মানে ৩ বছর আগে আবাসিক হোটেলে, তখন আমার বেসিক স্যালারি ছিল ৳১৩০০। খানা নিজের ছিল, আর থাকা কোম্পানি ছিল, গ্যাস পানি কোম্পানি ছিল। শুধু খানাটা নিজের ছিল। ১৩০০ টাকার মধ্যে যদি আপনি খাবার নিজে হয় তাহলে আপনি কত টাকা সেভ করতে পারেন? সেভ বলতে ভাই সেভ হচ্ছে নিজের কাছে। আপনি খানা কেমন এমন করবেন? এ খাওয়া-দাওয়া করে মনে করেন ১,০০০ এরকম টিকে। একা, একা। ১,০০০ হলে তো বাংলাদেশে এখন যদি আপনি ৳১,০০০ যদি কনভার্ট করেন বাংলাদেশের টাকাতে মেবি কত ৩০-৩৩ এরকম ৩০ হবে? ই ধরে বলেন। কিংবা ভাই নতুন অবস্থা হয়তোবা আপনার সেলারি ১৩০০ ছিল। এখন আপনার সেলারি কত? আমার এখন সেলারি আছে ৩ বছরে ৳১০০ বাড়ছে। মানে এখন ৳১৪০০ আমার সেলারি আছে বেসিক সেলারি। বাংলাদেশীরা জানতে চায় যে ৳১৩০০ সেলারি বাদে আউট কোনো ইনকাম আছে কিনা? ৳১৩০০ সেলারি বাদে ভাই বলছে আর আউট ইনকাম আছে কিনা? ১ম আমি যখন আসছি ৳১৩০০ আমার সেলারি ছিল। আর বর্তমানে এখন ৳১৪০০ আছে সেলারি। এখানে ৳১৩০০ এর ভিতরে যারা নতুন আসবে তারা আউট ইনকামটা মানে মানে বুঝতে একটু সমস্যা হবে। যখন আপনি ৫-৬ মাস চইলা যাবে তখন আপনি আউট ইনকামটা বুঝতে পারবেন। মানে আবাসিক হোটেলে জব করার পর আউট মানে আলগা একটু ইনকাম আছে। আপনি আবাসিক হোটেলে যখন জব করবেন তখন আপনার খানার টাকাটা আপনি আউট ইনকাম থেকেই সোর্স করতে পারবেন কিন্তু। আবাসিক হোটেলে কি মানে এটার প্রসেসটা কি? এখানে আপনি কি কাজ করেন? গোট একটা কোয়েশ্চেন করছেন। আমার জবটা হইছে আমি আবাসিক হোটেলে হাউসকিপিং এ জব করি। মানে আমি ভেট তাত্ত্বিক করি। মানে বেড গুছাই। মানে যেটা আমরা বাংলাদেশে বলি আমরা খাট বলেন, বিছানা বলেন, যেটাই বলেন ওই ভেটটা আমি ঠিক করি। হুম। আর আবাসিক হোটেলে কাজ যারা বাংলাদেশ থেকে আসবে তারা কাজ শিখার মতো কোনো কিছুই নেই। যারা আসবে মানে বিশেষ করে যারা আবাসিক হোটেলে আসতে চান, বাংলাদেশে আগে নিজের বেডটা আপনার সুন্দর মানে শিখবেন, বেড গুছায় কিভাবে। এই জিনিসটা শিখলেই মনে করবেন আপনি সহজে আবাসিক হোটেলে জব করতে পারবেন। আর যারা আবাসিক হোটেলে বলেন ভেলভেট মানে কফি শপে জব করে। বিশেষ করে ওটার ভিতরে একটু প্যারা আছে মানে কফি শপের কাজ জানতে হয় ভেলভেটের কাজ। আর হাউসকিপিং এর মাধ্যমে আসবেন মানে তাদের শুধু বেড যেভাবে তারতিপ করতে হয় গোছানো ব্যাস এতটুকুই। কোনো কষ্ট না। ইয়াসিন ভাই একটা কথা বলছে যে যারা আবাসিক হোটেলে আসতে চান শুধুমাত্র বেড গোছানো। হ্যাঁ। আমরা বাংলাদেশী যারা আমরা মানে আমরা না, না, না। আমরা আমাদের কথা বলি। একটু বলি। আমরা আমাদের কথা বলি। আমরা ঘুম থেকে উঠতাম বাংলাদেশে ১০টা-১১টায়। বেড তো গোছানো দূরের কথা। কিন্তু যারা ভাবতেছেন যে আবাসিক হোটেলে যায়া কাজ করব অথচ নিজের বেডটাই আমরা আমাদের রুমে অথবা আমাদের ঘরের আমাদের মাকে সাহায্য করি না বেড গোছানোর ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে এসে বেডটা গুছাইবেন। তো আমি বলব যে ভাই এটাও কিন্তু একটা স্কিল। কি ইয়াসিন ভাই রাইট। এটা কি একটা স্কিল নাকি? যখন আমি বাংলাদেশে ছিলাম তখন নিজের বেডটা অন্য কেউ গুছিয়ে দিত। অন্য আরেকজন আম্মু গুছিয়ে দিত। আর সেই বেডটা আজকে নিজের গুছিয়ে দিতেছে। এই প্রবাস। ইয়াসিন ভাই এই আবাসিক হোটেলে আপনি তো এখন জব করতেছেন। এখন জি। আপনার ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে কিংবা ওভারটাইম কিংবা কি আসে বিষয় যদি একটু বলতেন আমাদেরকে? আ আমার ডিউটি হচ্ছে ১২ ঘন্টা। আমি দুপুর মানে সৌদির টাইম দুপুর ১২ঃ০০ থেকে রাত ১২ঃ০০ আমার ডিউটি। আর আবাসিক হোটেলে বলতে কোনো ওভারটাইম নেই। মানে ডিউটি ১২ ঘন্টাই থাকে। আর কোনো সাপ্তাহিক কোনো আবাসিক হোটেলে যারাই জব করে কোনো সাপ্তাহিক কোনো অফ ডে নেই, কোনো বন্ধ নেই। কারণ ১২ ঘন্টায় ডিউটি থাকে। ১২ ঘন্টা ডিউটি থাকে বলতে আ আমরা জানি যে ভাই পৃথিবীর কোন কান্ট্রিতে অথবা পৃথিবীর কোন দেশে ১২ ঘন্টা বেসিক কোন ডিউটি হয়ে থাকে না। কিন্তু সৌদি আরবে আমরা প্রায়ই দেখি যে প্রায় বাংলাদেশীদের দেখি যে ১২ ঘন্টা ডিউটি করতে হয়। এটা মানে আপনার কাছে কিরকম লাগে যে আ পৃথিবীর কোন কান্ট্রিতেই ১২ ঘন্টা ডিউটি নেই কিন্তু অথচ আমরা ১২ ঘন্টা ডিউটি করতেছি। আচ্ছা আপনি প্রশ্ন করছেন গুড। মানে সৌদি আবাসিক হোটেলের টাইম বলি। আবাসিক হোটেলে আপনার ১২ ঘন্টা ডিউটি মানে বেসিক থাকলেও মানে বেসিক ১২ ঘন্টাই থাকে। ৮ ঘন্টা ১২ ঘন্টা এরকম বেসিক মানে আমারটা ১২ ঘন্টা। কিন্তু আপনার ১২ ঘন্টা ডিউটি করতে হয় না। আপনি সর্বোচ্চ যখন ১ টা ২ টা রুম মানে চেক আউট হইলে চেক আউট বলতে মানে কাস্টমার চইল্লা গেলে ১ টা ২ টা রুম ক্লিন করতে এরকমই। মানে ১২ ঘন্টার ভিতরে আপনি ৪ ঘন্টা ৫ ঘন্টা ডিউটি করবেন। যেমন আমি আজকের কথাই বলি, আজকে আমার ৩ টা রুম চেক আউট হইছে। আজকে আমার কত ২ থেকে ৩ ঘন্টা আমি কাজ করছি। আর বাকিক্ষণ মানে অবসর টাইম মানে রুমে যেয়ে এই প্রশ্ন করতে চাই আপনাকে ইফ ইউ ডোন্ট মাইন্ড হুম, আপনার কাস্টমার যখন আসে, কাস্টমার তো ওয়াশরুম ইউজ করে, কিচেন আছে? হ্যাঁ, কিচেন আছে। কিচেন ইউজ করে, বেড ইউজ করে, তারপরে ফ্লোর ইউজ করে। তার মানে আপনি যখন কাস্টমার চলে যাওয়ার পর চেক আউট করেন মানে এভরিথিং সেটাকে আপনি সেটআপ করেন না? আপনি এন্ট্রি থেকে শেষ পর্যন্ত যদি একটু বলেন। যখন কাস্টমার এন্ট্রি নেয়, কোনো আমার যে মানে আমার রুমের ভিতরে যে সামানপত্র আছে মানে মাল সামান আছে, প্রত্যেকটা আমাদের লিস্ট থাকে, একটা নাম থাকে। এই মালটা আমার এই সামান এই জায়গায় আছে। যখন কাস্টমারটা চইলা যাবে, চেক আউট হবে, আমাদের একটা লোক থাকে। এই লোকটা আবার রুমটা চেক দিবে। কোনো মাল, কোনো সমস্যা হইছে কিনা, ভাইঙ্গা ফেলছে নি কাস্টমার। যদি ভাইঙ্গা ফেলে এটা আমাদের মানে নিচে কাউন্টার আছে। কাউন্টারে মানে বলবে আমার এই সামানটা নষ্ট হয়ে গেছে। তখন জরিমানা নেয় কাস্টমার থেকে।
যখন এই কাস্টমার সবকিছু হয়ে যায় তখন আমরা ঢুকি। যখন আমরা রুম ক্লিন করতে ঢুকি মানে এই রুমে এই সমস্যা হইছে, এই প্রবলেম আছে। তা আমরা নিচে কাউন্টারে জানাই। সমস্যাগুলো আমরা জানাই, এই সমস্যা এই কাস্টমার এই ভাইঙ্গা ফেলছে। তখন ওনারা জরিমানা নেয়। আর এছাড়া কি আমার যখন একদম নতুনের মতো ক্লিন করতে হয়, যখন আপনি যেমন কি বলবো একটা পানির গ্লাস যখন ভাইঙ্গা দিবে অথবা নিচে একটা ফ্লোরে পানি ফেলাবে অথবা একটা পাপোশে পানি ফেলাবে মানে কাস্টমার ওইটা আপনি নতুন চেঞ্জ করতে হবে। সবকিছু নতুন দিতে হবে। মানে আমরা আরবিতে বলি মানে জেদিদ মানে সবকিছু আপনি নতুন হুম। লাগাইতে হবে। সবকিছু নতুন বলতে বেড, বেড হ্যাঁ, তারপরে বেড আমি ফ্লোর। বলি। ফ্লোর বলতে কি মানে বেড, তারপরে সোফা, হুম। তারপরে আপনার যা বলি মানে টিস্যু, এভরিথিং ওয়াশরুম, সবকিছু নতুনের মতো করতে হবে। কিচেন, হ্যাঁ, এভরিথিং সবকিছু এভরিথিং সবকিছু নতুনের ক্লিন মতো। করতে হয়। তো যারাই আসবেন আর আপনি বিশেষ কইরা মানে এই কাজটা কোনো মানে কেউ ছোট মনে করে নিবেন না। বিশেষ করে যারা বাংলাদেশের মা-বোনরা কাজ করে বেড, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সেম আবাসিক হোটেলের কাজটা এটাই। মানে আপনারা বলেন আবাসিক হোটেল মানে কি না কি কাজ, মানে কিরকম না কিরকম, এরকম কোনো কিছুই নেই। বেসিক কিছু নলেজ থাকলে আপনারা জানতে পারবেন মানে আবাসিক মানে বাংলাদেশের মা-বোনরা যেভাবে কাজ করে না, আমরা ছেলেরা সেম একই কাজ করি আবাসিক হোটেলে। হুম, ইয়াসিন ভাই আপনি যেটা বললেন যে আ এভরিথিং আপনারা পরিষ্কার করেন, ক্লিন করেন। আমরা যারা বাংলাদেশী ভাইয়েরা এখনো আছে আপনার আ আবাসিক হোটেলে আসতে চায়। তো আপনি যে কথাগুলা বললেন যে বেড গুছানো, ওয়াশরুম পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, এগুলো তো মানি যারা বাংলাদেশে এখন আছে, আসার ট্রাই করতেছে, তারা তো কখনো এগুলো করে নাই। তো তাদের ভিতরে ১ম অবস্থায় আসার পরে তাদের ভিতরে মানি কোনো আ ডিফারেন্ট কোনো কাজ করবে কিনা? যে আমি এগুলো করি না, কেন আমাকে এগুলা দিয়ে করাইতেছে কিংবা আমার এই কাজ কিনা? তাদের জন্য যদি কিছু বলতেন। যেমন আপনার এই অভিজ্ঞতাটা আমি বলি। যখন আমার আবাসিক হোটেলে মানে জব বলছে, কাজ বলছে, তখন আমি বাংলাদেশে মনে করছি আবাসিক হোটেলের কাজ কি না কি, কিরকম না কিরকম আমি জানতাম না। যখন আমি সৌদিতে আসছি আবাসিক হোটেলে কাজে, তখন যখন আমার হাম্মাম মানে বাথরুম ক্লিন করতে বলছে, তখন আমি বলছি আমি বাংলাদেশে নিজের হাম্মাম কখনো ধুই নাই। আজকে নিজের হাম্মাম নিজে ধুইতে হইতেছে। হাম্মাম বলতে বাথরুম, ওয়াশরুম ধুইতে হইতেছে। মানে এই বেসিক মানে তখন এই কাজ নিজে করতে দিতাম না। পরে চিন্তা ভাবনা করলাম, মানে এত টাকা লাগায় বিদেশ আসলাম, এখন যদি কাজ না করি মানে কিরকম? মানে মা-বাবা কষ্ট করে টাকা জোগাড় করছে। টাকা পাঠাইছে, বিদেশ পাঠাইছে। এখন যদি চইল্লেও যাই টাকাগুলি এত কষ্ট করে মা-বাবা পাঠাইছে। এখন যদি আমি চইল্লা যাই ওনাদের মনে একটা কষ্ট থাকবে। তাই সবকিছু বিবেচনা করে তারপরে রয়ে গেলাম আবাসিক হোটেলে কাজ। যখন ৪-৫ মাস চইলা গেল, যখন আমি সবকিছু কাজ অভিজ্ঞতা আমার হয়ে গেছে, তখন আল্লাহর রহমতে এখন একটা মদির বলতে ম্যানেজারের মতোই আছি। দেখাশোনা, কাজ কিভাবে হুম। কি করে ওই পজিশনে আছি। যখন আপনারা নতুন আসবেন তখন একটু কষ্ট হবে, সব দিক দিয়ে কষ্ট হবে। যখন রুমে থাকা কষ্ট হবে, আপনার টাইম টু টাইম ডিউটি করতে হবে। যখন আপনার ডিউটি ১২টা যখন আমার ডিউটি ১২টা পর্যন্ত মানে ১২টা থেকে ডিউটি শুরু হয়, তখন আমি ঘুম থেকে আপনার উঠতে হয় ১১টা, ১১:৩০ বাজে ঘুম থেকে উঠতে হয়। তখন আপনার ফ্রেশ হতে হয়, গোসল করতে হয়। এখন একটা রুমে আপনার ৪-৫ জন থাকবেন। আপনার বাথরুম থাকবে একটা, কারণ সবাই সিরিয়াল মতো থাকতে হবে। আর একজন পর একজন যেতে হবে। কারণ বাংলাদেশের মতন না ঘুমাতে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, ডিউটিতে না। চলে গেলাম। কিন্তু এরকম আপনার প্রবাস লাইফটা কখনো এরকম আপনার হবে না। হুম। আপনি আসবেন, আসার পর যে আসবে তেই ফিল করতে পারবে। আসলে ইয়াসিন ভাই একটা কথা বলছে যে হাম্মাম পরিষ্কার করা। ভাই এটা কোনো খারাপ বিষয় না। ওয়াশরুমটা আপনি ইউজ করেন কিন্তু ক্লিন করেন না। তো ভাই এটা হচ্ছে গিয়া বেসিক জিনিস। এগুলা পরিষ্কার করলে কেউ ছোট হয়ে যায় কিংবা ছোট হইতেছে এরকম কোনো কিছুই না। এটা নিজের কাজ ভাই। আপনি এখন বাংলাদেশে আছেন, আপনার ঘরটা আপনি গুছাইলেন অথবা পরিপাটি একটা রাখলেন অভিজ্ঞতা নিজের অথবা কাজে। নিজের সবকিছু পরিষ্কার রাখলেন। এটা ভাই খারাপের কিছু না। এটা অনেকে বলবে যে, "তুই ছেলে, তুই এগুলা কি করস বেটা?" ভাই ছেলে-মেয়ে বলতে কোনো কথা না। এগুলা নিজের কাজ যখন আপনি করবেন, তখন এখানে আসলে আপনার কাছে কাজটা অনেক ইজি হবে। ইয়াসিন ভাই, অডিয়েন্স জানতে চায় যে আবাসিক হোটেলের ভিসার দাম কত? আবাসিক হোটেলের ভিসার দাম ভাই বর্তমানে ৪,০০,০০০, ৪,০০,০০০, ৪,৫০,০০০ এরকমের নিচে ভাই পাওয়া যায় না। পাওয়া মানে টাফ। মানে আপনার ৪,০০,০০০, ৪,৫০,০০০ টার উপরে আছে ভিসার দাম, এর নিচে না। এই আবাসিক হোটেলে কাজ করার জন্য আপনি বললেন যে কোন প্রকার স্কিল লাগবে না এবং কি কোন প্রকার ল্যাঙ্গুয়েজ কি লাগবে? মানে আপনার না। ইংলিশ অথবা আরবি, অ্যারাবিক। বিশেষ করে আপনি যদি আরবি জানেন তাহলে বেটার। আর যদি আরবি না জানেন হালকা একটু ইংলিশ জানতে হবে। আপনি তো এখন আবাসিক হোটেলে জব করেন মাশাআল্লাহ। আপনার মানে আপনার কোম্পানির সাথে কি কোনো এগ্রিমেন্ট এরকম আছে যে কত বছর পর আপনাকে ছুটি দিবা অথবা কতদিন পর আপনি দেশে যেতে পারবেন? হ্যাঁ, ভাই গুড কোয়েশ্চেন করছেন। মানে আবাসিক হোটেলের ফার্স্ট হচ্ছে আপনার ২ বছর কন্ট্রাক্ট থাকে। হুম। মানে যারা নতুন আসে তারা ২ বছর কন্ট্রাক্ট থাকে। তো ২ বছর পর মালিকের হাফ ডাউন টিকেট, ২ সেলারি, ২ টিকেট দেওয়া হয়।
আর যখন আপনি ১ বছর আগে যখন ১ মাস অথবা ১ মাস বলতে কি মানে ১ বছর অথবা ১৫ মাস পর আপনি বাংলাদেশ যাবেন কোন ইমার্জেন্সি, তখন মালিক আপনারে ১ টিকেট দিবে আর ১ সেলারি দিয়ে দিবে। তার মানে ইমার্জেন্সি যদি আপনি ইমার্জেন্সি যান গেলে ১ তাহলে টিকেট ১ এক সেলারি, টিকেট এক স্যালারি ১ দেয়। সেলারি। যাক মানে এটা এটা বলতে মানে কি আমাদের হোটেলে মানে আমি যে হোটেলে জব করি আবাসিক হোটেল, এটাতে এই নিয়মটা আছে। এটা একটা ভালো একটা নিয়ম। কারণ অনেকের ইমার্জেন্সি হতেই পারে। দেখা দেখা গেছে যে অনেকের বোনের বিয়া অথবা অনেকের ভাইয়ের বিয়া, অনেকের আ নানা হয়তোবা ইন্তেকাল করছে। যাক এটা হোয়াটএভার যেকোনো একটা ভালো একটা দিক ইয়াসিন ভাইয়ের কোম্পানির। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন কাজ করতে, করতে অথবা হয় না যে বছরে অথবা ৬ মাস পর অসুস্থ হয়ে পড়লেন। সেই খরচটা কে নিয়ে থাকে? আমি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে যাই। মানে আমরা আবাসিক হোটেলে ৫ জন আছি। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমাদের কোম্পানি থেকে আমাদের জানানো হয়। আমরা মানে আরবিতে আমরা তাবান বলি যেটা। অসুস্থ হওয়ার পর আমরা কোম্পানিরে জানাই, মানে মালিককে জানানো হয়। তখন আমরা মালিক আমাদের হসপিটাল নিয়ে যায়। মানে মালিকে মানে বলেন, মানে মেডিসিন বলেন তো আমাদের মালিকে বহন সম্পূর্ণ করে খরচ সবকিছু মালিকে। কোম্পানি হ্যাঁ, বহন করে। সবকিছু এটাও কোম্পানি। অনেক ভালো একটা দিক। কারণ অনেক দেখা গেছে যে অনেক কোম্পানি আপনার বাংলাদেশী হিসেবে না, অনেক কোম্পানি এই খরচটা বহন করে না। কারণ বলদিয়া কার্ড বলেন, আপনার ইন্সুরেন্স বলেন, এগুলা অনেক কোম্পানি দেয় না। তো ইয়াসিন ভাইয়ের ক্ষেত্রে এটা হইতেছে কিংবা উনার কোম্পানি উনাকে প্রোভাইড করছে, এটা অনেক ভালো একটা দিক। আপনি তো আবাসিক হোটেলে কাজ করেন। এখন কাজ করার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হলে আপনার ম্যানেজার অথবা মালিক অথবা আপনার কলিগ কোন প্রকার টর্চার অথবা কোন প্রকার ধমকি-ধামকি দিয়ে থাকে কিনা? না, টর্চার ধমকি কোনটাই দেয় না। আমাদের এখানে নিয়ম হচ্ছে যদি কোন কাজে ভুল হয় অথবা একজনই যদি আপনার একটা কাজ ৩ বার ভুল করে তখন আমাদের ৫০ রিয়াল মানে ৫০ রিয়াল করে কাটা হয়। আপনার সুযোগ-সুবিধা যেমন ভালো তেমন খারাপও আছে। একটা কাজ ৩ বার ভুল হওয়ার কোন লজিকই নাই ভাই। একটা কাজ ১ বার ভুল হতে পারে, সর্বোচ্চ ২ বার ভুল হতে পারে। কিন্তু ৩ বার যখন ৫০ রিয়াল কাটা হয় এভাবে তো কাটা হয় না। যখন আমাদের মুদির থাকে মানে ম্যানেজার থাকে, যখন একটা কাজ যে ৩ বার ভুল করবে মানে ভুল করার আগে মানে চেক দিবে, রুম চেক দিবে। যখন আমরা একটা রুম ক্লিন করা হয়, মানে সম্পূর্ণ ক্লিন করা হয় যখন তখন আমাদের মুদির আছে মানে ম্যানেজার উনি আমাদের রুমটা চেক দিবে। কোন জায়গায় কার ভুল হয়। কারণ একজনের সব কাজ করে না। যে বেড করবে তার বেডের, যে কিচেন করবে কিচেনের, যে সোফা করবে সোফার। আমরা ৩ জন মিলে মানে একটা রুম ক্লিন করি। হুম, যখন ভাগ করছে কাজের, যখন আমার ভাগে যখন আমি বেড ক্লিন করি, মানে বেড গুছাই, তারতিপ করি। বেডে যদি কোন সমস্যা হয় এটা আমার দায়িত্ব। যদি সোফার কোন দায়িত্ব হয় এটা আরেকজনের দায়িত্ব। যদি কিচেনের দায়িত্ব মানে ভুল হয় আরেকজনের দায়িত্ব। ভাগ করা আছে। কারণ যার জায়গায় আপনার ময়লা পাবে অথবা কাস্টমার অবজেকশন জানাবে, তখন তার থেকে মানে একটা কাজ ৩ বার হলে আপনার লেখা লাগে। কাউন্টার বলেন, আমরা স্টিকবল বলি ওখানে লেখা লাগে। পরবর্তীতে মানে যখন সেলারি আসে তখন ভুল হয় আমার এই জায়গায় ভুল হইছে, এই টাকা কাটা হইছে। এখন আপনার আবাসিক হোটেলে কাজ করার জন্য আপনার কোন সাইটটা ভালো হবে? দালাল ধরলে ভালো হবে নাকি আপনার রিলেটিভ নাকি আপনার এজেন্সির মাধ্যমে আসলে ভালো হবে? এটা আমার অভিজ্ঞতা বলতেছি এটা আপনার রিলেটিভ থেকে ভালো হবে। কারণ আপনার দালাল বলেন আর এজেন্সি বলেন উনারা আপনার আবাসিক হোটেলে কাজ বলবে ঠিকই কিন্তু এটা দিতে পারবে না। কারণ এটা মানে ভাই একটা রাইট কথা। আসলে যারা এজেন্সি আছেন অথবা যারা দালাল আছেন, তারা সরাসরি এইসব কাজ পায় না। তো কাজ পায় না তো তারা শুধু বলে যে, আমি তোমাকে এই কাজ দিব অথবা রেস্টুরেন্টের কাজ দিব, তুমি আসো কিংবা তোমাকে নিয়ে আসি। তখন আসার পরে বলে যে, ভাই তোমাকে এইসব কাজ দিব, তোমাকে এই রেস্টুরেন্টের কাজ দিব অথবা আবাসিক বলে আনছি। তো আবাসিকের মতো অন্য একটা রেস্টুরেন্টে দিয়ে দেয় কিন্তু ওটা আবাসিক হয় না। তো আপনারা বি কেয়ারফুল। এই দিক দিয়ে আপনারা অনেক খেয়াল রাখবেন যে কার মাধ্যমে আসলে ভালো হবে। অবশ্যই রিলেটিভ যদি থাকে আপনার তাহলে তার মাধ্যমে আসলে অনেক ভালো হয়। কারণ আপনার রিলেটিভ আপনার খারাপ চাবে না। দালাল অথবা আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন, এজেন্সি যদিও একটু ভালো দালাল থেকে, তবে দালাল ভাই একেবারেই বেটার না। খারাপ। এটা একেবারেই দালালরা অনেকেই, অনেকেই খারাপ। বা 85% খারাপ। খারাপ বলতে তারা বলে একটা, দেয় আরেকটা। এটা মানতে হবে। মানে আমার ভিডিওতে যারাই আসছে বিগত ২-১ টাতে, তো তারা অনেকেই আমার লাস্ট ভিডিওতেও আপনারা দেখছেন যে যে একজন মানুষ দালালের মাধ্যমে আসছে অনেক টাকা খরচ করে কিন্তু ভালো একটা কাজ তাকে দিতে পারে নাই। তো আরেকটা আ ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন করতে ভুলে গেছি আমি। আপনি যখন এখন আছেন সৌদি আরবে, আপনার আকামা, সৌদি আরবে একটা আকামা আছে। হ্যাঁ। তো এই আকামা সম্বন্ধে যদি একটু বলতেন, আকামা আপনাকে দিছে কিনা দালাল অথবা আ কফিল যে হ্যাঁ, কোম্পানিতে আপনি আছেন সেটাকে তানাজুল করে নিচ্ছে কিনা সেটা যদি একটু আমি বলতেন। আমি আবাসিক হোটেলে যে কোম্পানিতে এখন জব করতেছি আমি এই কোম্পানির মাধ্যমে আসছি। আর আকামা ডাইরেক্ট হ্যাঁ, কোম্পানির মাধ্যমে ডাইরেক্ট আমি আসছেন? কোম্পানির মাধ্যমে আসছি। আকামা বলতে আমার আবাসিক হোটেলে যারা জব করে অথবা জানে, প্রত্যেক মাসে সপ্তাহে বলদিয়া বলি আমরা, মানে হুম। সৌদিতে বলদ বলি ওরা চেক দেয় আপনার।
মানে প্রতিদিন আকামা চেক দেয়, মানে যেটা এটি আমাদের মানে আবার যারা আমরা রুম ক্লিন করি আমাদের প্রত্যেকটা রুমে আপনারা চেক দেয়, মানে আমরা যারা কাজ করি আকামা, যেটা আমরা আকামা বলি, ওটা চেক দেয়। যদি আকাম কোনো সমস্যা থাকে, আকামা না থাকলে তখন মালিকের উপরে প্রেশার পড়ে, অথবা মালিকে যদি বলে না রাখবে তখন বাংলাদেশ পাঠিয়ে দেয়। এই আকামা আকামা মাসবি থাকতে হবে। আকামা মাস্ট বি থাকতে হবে। তো আকামা থাকলে হয়তোবা আপনি অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। কারণ আপনি হয়তোবা কোন জায়গায় ঘুরতে গেলেন, আপনি আকামা নাই, পুলিশ আপনাকে ধরলো, আপনি কিছু বলতে পারলেন না। হয়তোবা আপনি আরবি তো জানেনই না, নতুন আসছেন, তো আপনি কি বলবেন? আর তখন আপনি আপনার আকামাটা দেখাইলে সে বুঝবে যে তার আকামা আছে, সে এখানে অন্য একটা কোম্পানিতে কাজ করে, তাকে ধরা যাবে না। তো আরেকটা কোয়েশ্চেন, আবাসিক হোটেল ভালো নাকি শুধু রেস্টুরেন্ট ভালো? আবাসিক হোটেলে একটা, রেস্টুরেন্টের একটা, ২ টা ২ সাইডে। হ্যাঁ, ২ সাইড ঠিক আছে। কিন্তু মানে কোন কোয়ালিটি কাজ। কোন জি। রেস্টুরেন্টে টাকা বেশি অথবা কোন রেস্টুরেন্টে ডিউটি কম, যদি আপনি জানা থাকে একটু বলতেন। রেস্টুরেন্ট বলতে রেস্টুরেন্ট কি রেস্টুরেন্ট তো আমার জানা নেই। আমি আবাসিক হোটেলে জব করি। কিন্তু আপনি যদি একটু কাজের দিক দিয়ে হাইপ বড় করেন, মানে আরাম দিক দিয়ে মনে করেন, তখন আপনার আবাসিক হোটেলে বেটার। আর যখন আপনি রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টের সেলারি বেশি, কিন্তু আবাসিক হোটেলের সেলারি রেস্টুরেন্টে বেশি। তো আপনারা এখানে একটা উত্তর পেয়ে গেলেন যে আবাসিক হোটেলে সেলারি কম এবং কি রেস্টুরেন্টে আপনার সেলারি বেশি হয়ে থাকে। তো যারাই বাংলাদেশ থেকে আসতে চায়, আমাদের আমাদের মতো ছেলেপেলে অথবা যারাই আসতেছে, ট্রাই করতেছে সৌদি আরব আসার জন্য, অথবা আপনার আবাসিক হোটেলে জব করার জন্য আসতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? তাদের জন্য আমার, যারা নতুন আসতে চায় তাদের জন্য আমার একটাই মেসেজ, মানে যারা বেসিক কিছু আরবি জানার লাগবে, আর হচ্ছে যে কাজ, মানে বেড ক্লিন, মানে বেড গুছানো, সামান্য কিছু মানে অভিজ্ঞতা নিয়ে আসলে বেটার মনে করি আমি। কারণ যখন আপনি বেসিক আরবি না জানলে তখন আপনি আবাসিক হোটেলে কোনো জব অথবা কোনো কিছু করতে পারবেন না নতুন অবস্থায়। এই। তো যারাই আবাসিক হোটেলে আসতে চান, ভাই আপনাকে দূরে কোথাও যেতে হবে না। আপনি যদি আপনার ঘরটাকে পরিপাটি করে রাখতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি আবাসিক হোটেলে সাকসেস। মানে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি বলেন যে ভাই আমি ঘুম থেকে উইঠা আমি আমার বালিশ সামনে ফিক্কা মাইরা হালায় দিমু, তাহলে হবে না ভাই। ঠিক আছে? আপনি আপনার ঘরটা যদি ভালো করে ক্লিন করতে পারেন অথবা ওয়াশরুমটা ভালো করে ক্লিন করেন, তাহলে বুঝবেন যে আপনি আবাসিক হোটেলে কাজ করতে পারবেন। তো আমি জানি না আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু তথ্য দিতে পারছি। আমি আমি একজন ভাইকে নিয়ে আসছি, আবাসিক হোটেলে কাজ করে উনি। তো উনি কতটুকু তথ্য দিতে পারছে সেটাও আমি জানি না। যাই হোক, আমি মনে করি যে সে অনেক তথ্যই আপনাদেরকে দিতে পারছে, যেটা যারা আপনারা নতুন আসতেছেন অথবা আসতে চান তাদের জন্য অনেক উপকার হবে এবং কি অনেক বেনিফিট হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।